আজ ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে দুই পুত্রবধূ প্রস্তুত গুলশানের বাসা ফিরোজা। বিদায় জানাবেন প্রবাসী নেতাকর্মীরা। দিনের ভোট আর রাতে হওয়ার সুযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ ইসি, কোনো বিতর্কে জড়াবে না কমিশন, জানালেন সিইসি। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। প্রাথমিক স্বাস্থ্যসেবা সংবিধানে যুক্ত করার সুপারিশ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে রাতভর অভিযান। ৫৪ জন আটক, জড়িতদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ। এবং ক্যাম্পাস খুললেও অচলাবস্থা কাটেনি কুয়েটে। লাঞ্ছনার বিচার না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। সংকট নিরসনে চলছে দফায় দফায় বৈঠক। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করে ফরেন সার্ভিস একাডেমিতে চলছে ব্রিফিং। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের যে কমিশনের প্রতিপাদ্য হলো স্বাস্থ্য সবার অধিকার। স্বাস্থ্য সবার অধিকার কমিশনের কার্যকাল আপনারা দেখেছেন যে 18 ইত্যাদি এর মধ্যে আমি বলেছি 30 এপ্রিল মেয়াদ শেষ হয়েছে এবং আমাদের কমিশনের মেম্বারদের নামগুলো এখানে দেওয়া আছে। আপনারা ইতিমধ্যে পরিচয় পেয়েছেন। আপনারা এখানে কমিশনের দুইজন মেম্বার অনুপস্থিত, প্রফেসর ডক্টর মোহাম্মদ মজারুল হক এবং প্রফেসর ডক্টর নাইলা জামাল খান। এটা আমাদের গ্যাজেট নোটিফিকেশন। আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেছি, সংবিধান, আইন, নীতি, প্রতিষ্ঠান, কর্মসূচি, সুপারিশ বাস্তবায়নের মেয়াদ, অন্তর্বর্তী সরকারের কি করা যেতে পারে এবং পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে কি করা যেতে পারে এবং জাতীয় প্রত্যাশা কি, জাতীয় অঙ্গীকার কি। পদ্ধতিগতভাবে আমরা বিভিন্ন প্রকাশনা দেখে সাক্ষাৎকার মত বিনিময় করেছি, সরজমিন অনেক প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। কমিশনের বিভিন্ন মেম্বাররা দেশের বাইরেও গেছেন এবং জনমত জরিপ করেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন ৮,২৫৬ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেওয়া হয়েছে। কমিশনের বৈঠক হয়েছে ৫১টি, সভা আয়োজন করেছে ৩২টি, পরামর্শ সভা হয়েছে ঢাকার বাইরে অনেকগুলো জায়গাতে, ৮টি জায়গাতে, বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ে আমি ইতিমধ্যে বলেছি। জনমত জরিপের কিছু ছোট উদাহরণ দিতে পারি। একটা হলো ওষুধের মূল্য, রোগ নির্ণায়ক পরীক্ষার মূল্য, ডাক্তারের পরামর্শ ফি, অস্ত্রোপচার ফি ইত্যাদির ব্যাপারে বেশিরভাগ মানুষ মতামত দিয়েছেন যে এটা মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত। ৯৭% উত্তরদাতা জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া প্রয়োজন। তারপরে আরেকটা হলো যে স্বাস্থ্য শিক্ষা এবং রোগ প্রতিরোধ কার্যক্রমকে আলাদা করা, যে স্বাস্থ্য শিক্ষা এবং পাবলিক হেলথ যেটা আমরা জনস্বাস্থ্য করি সেটাকে আলাদা করার জন্য ৭২% মানুষ উত্তর দিয়েছে। এবং আমাদের সহায়ক পদগুলোর বদলির কথা বলেছেন। এখন আমাদের হেলথ সেক্টরে তৃতীয় চতুর্থ শ্রেণী একটা সমস্যা প্রায় বিরাজ করছে, সেটা নিয়ে কথা বলেছেন। বেশিরভাগ বলেছেন, মানে ৭০% মতো মানুষ বলেছেন এমবিবিএস ডাক্তার যারা, তাদের ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক লেখা না হয়, তাদের প্রেসক্রিপশন ছাড়া। স্বাস্থ্য ব্যয়ের জনহানিকর স্বাস্থ্য ব্যয়ের বেশিরভাগ থাকা উচিত সরকারের মত হলো যে সরকার যেন এই দায়িত্বটা নেয়, বেশিরভাগ মানুষ এটা মনে করেন। এবং স্বাস্থ্যহানিকর খাদ্য, পানীয়, ভোগ্যপণ্যের উপর উচ্চ হারে কর প্রয়োগের উচিত বলে ৮০% মানুষ মনে করেন। স্বাস্থ্য বীমার ব্যাপারে ৭১% মানুষ আগ্রহী। পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা, বিভিন্ন সার্ভিসগুলোকে একীভূত করার ব্যাপারে প্রায় ৭০% মতো মানুষ মতামত দিয়েছেন। আমাদের মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমতম যেটা হলো সংবিধান সংশোধন। এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। ৪ মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডনে ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি। সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ ৯ জন। ইতিমধ্যে ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা। এদিকে ১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। তিনি উঠবেন ধানমন্ডির পৈতৃক বাসায়।
দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সহচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা, মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি, লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। গুলশান 2-এর এই বাসাতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু গত 4 মাস যাবৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আগামী 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায় তিনি দেশে ফিরবেন এবং এই বাসায় অবস্থান করবেন। এই কারণে এই বাসার ধোয়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম জিয়ার বসবাসের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈতৃক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দলের মহাসচিব জানিয়েছেন, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছলে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে লন্ডনে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাবেন যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশে ফিরে দলের নেতৃত্ব ও দেশের গণতন্ত্র আরও সুসংহত করবেন এমন প্রত্যাশা নেতাদের। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন বেগম খালেদা জিয়া। এবার দেশে ফেরার পালা। বাংলাদেশ সময় রাত 10টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। যুক্তরাজ্য বিএনপি নেতারা বলছেন, প্রিয় নেত্রীকে এক নজর দেখা ও শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হবেন হাজারো নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি। দুপুরে 1টার দিকে বাসা থেকে রওনা দিবেন এবং রাস্তায় আমাদের যুক্তরাজ্য বিএনপির সেখানে হাজার হাজার নেতাকর্মী ওনাকে বিদায়ী সম্বর্ধনা দিবে। লন্ডন থেকে বিদায়ের আগের দিন রোববার ব্রিকলেন মসজিদে বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। নেতাকর্মীদের প্রত্যাশা, দেশে ফিরে দলের নেতৃত্ব ও দেশের গণতন্ত্র আরো সুসংহত করবেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশের লোকজন ওনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, উনি দেশে গিয়ে আবার সেই গণতন্ত্র রক্ষার্থে উনি যথেষ্ট ভূমিকা পালন করবেন এবং দেশের জন্য উনি আবার সেই আগের মতোই দেশনেত্রী হয়ে আবার থাকবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে যাওয়ার পরে সকল সমস্যার সমাধান হয়ে দেশ সুন্দরভাবে আসবে এবং বাংলাদেশের মানুষ সুস্থ সুন্দরভাবে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। বেগম জিয়ার সঙ্গে 2 পুত্রবধূ, মেডিকেল বোর্ডের সদস্য সহ যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদও দেশে ফিরছেন। দীর্ঘ 4 মাস লন্ডনের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সাথে কোনো সভা সমাবেশে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেননি। প্রিয় নেত্রীকে বিদায় জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে লন্ডনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দিনের ভোট আর রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও 13শ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সিসি বলেন, কোনো চাপের কাছে মাথা নোয়াবে না কমিশন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে কমিশনের কিছু করার নেই। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপ
চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। অতীতের যেগুলো হয়েছে এগুলো আর যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই আমার লক্ষ্য। গত 15-16 বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন। নির্বাচন তো হয় না, নির্বাচন নামে কি হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং সেই জিনিস তো আর এই দেশে হবে না, হতে দেওয়া যাবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে 54 জনকে আটক করা হয়েছে। রোববার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাজীপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা চালায় 10 থেকে 12 জন দুর্বৃত্ত। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে রাতেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে সবশেষ জানাতে জিএমপি কার্যালয়ে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। গতকালকের এই ঘটনা ঘটার পর থেকেই আমরা দেখেছি সারা রাতভর কিন্তু পুলিশের বিশেষ একটি অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে এখন পর্যন্ত 54 জনকে আটক করার তথ্য আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে কিন্তু সেই তথ্য আমাদেরকে জানানো হয়। তারা আজ সকাল থেকেই বিভিন্ন সংগঠন অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার নয়, তারা সেটিকে এখন পর্যন্ত গ্রেফতার বলছেন না, সেটি কিন্তু প্রাথমিকভাবে আটক। কেননা এখনও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। সেই মামলার প্রক্রিয়ার শেষ হলেই কিন্তু যাদেরকে এর মধ্যে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারা আসলে এর সাথে জড়িত, এই গ্রেফতার এই আটক অভিযান যেটি রয়েছে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যে আটক করা হয়েছে 54 জন, তার মধ্যে গাজীপুর সদর থানা থেকে 5 জন, বাসন থানায় 12 জন, কোনাবাড়ি থানায় 6 জন, কাশিমপুর থানায় 2 জন এবং গাছা থানায় 4 জন সহ পুবাইল থানায় 5 জন, টঙ্গী পূর্ব থানায় 1 জন এবং টঙ্গী পশ্চিম থানায় 3 জন। এর মধ্যে আবার ডিবি উত্তর গ্রেফতার করেছে, আটক করেছে 9 জনকে এবং ডিবি দক্ষিণ 7 জনকে। এই মোট 54 জনকে কিন্তু এরই মধ্যে গত রাতে সারা রাত অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে সন্তুষ্টি প্রকাশ করেছে বিশেষ করে এই গাজীপুরের যারা এনসিপির নেতাকর্মী রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে 24 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছিলেন। 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় জড়িত যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেই 24 ঘন্টা আসলে পার হওয়ার আগেই সারা রাতের মধ্যে এই অভিযান চালিয়ে এর মধ্যে 54 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা আসলে যেমনটি বলছেন যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক যে পদক্ষেপ, তাৎক্ষণিক যেই প্রতিক্রিয়া সেটিতে কিন্তু তারা সন্তুষ্ট। এবং এর বাইরেও একটু জানিয়ে রাখতে চাই, এর মধ্যে যে মামলার যে প্রক্রিয়াটি রয়েছে সেই মামলার প্রক্রিয়া এখনও চলমান। এখন পর্যন্ত কিন্তু মামলা আসলে রুজু হয়নি। তবে এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন, আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি এনসিপি কয়েকজন নেতাকর্মী তারা কিন্তু থানায় গিয়েছে মামলার প্রক্রিয়াটি শেষ করার জন্য। তো এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী 54 জন, তবে এই অভিযান কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সেই সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো এই ছিল গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জিএমপি কার্যালয়ে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। সকালে ভার্চুয়ালি শুনানির পর চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন এই আদেশ দেন। গত 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটে হত্যা করা হয়। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন। এই ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে 3টি আলাদা মামলা করা হয়। বিসিবির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। কমিশন অনুমোদন দেয়ায় মামলা করতে যাচ্ছে দুদকের উপপরিচালক সাইদুজ্জামান।
ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালনকালে পাপনের বিরুদ্ধে বিপিএল স্টেডিয়াম নির্মাণ, আইসিসি টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আসে দুদকে। এছাড়া এমপি থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। এছাড়া বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছে দুদক। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা সহ ৫ জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় ৩৬ জনের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুলিয়া গ্রামে বেড়াতে গেলে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আসিয়াকে হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। সময় সংবাদ আরও থাকছে। বাজারে উঠছে মৌসুমের প্রথম আম। সাতক্ষীরায় বাগান থেকে গোবিন্দভোগ সংগ্রহ শুরু। এবার ৬২,০০০ টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। ক্যাম্পাস খুললেও অচল অবস্থা কাটেনি কুয়েটে। লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণায় অনড় শিক্ষক সমিতি। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি, অর্থাৎ গতকাল থেকে যে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, শিক্ষকদের কোনো একাডেমিক ক্লাসে না যাওয়ার ঘোষণার কারণে আজকে দ্বিতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আসলে দফায় দফায় বৈঠক চলছে। এই মুহূর্তে ক্যাম্পাসে আসলে 2টি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। একটি যিনি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন, উপাচার্যের সাথে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে একদিকে অডিটোরিয়ামে বৈঠক চলছে, অপরদিকে যে প্রশাসনিক ভবন সেখানে শিক্ষক সমিতির সাধারণ সভা, এটি 11টায় শুরু হয়। সেই সভাটি এখনো চলছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা হয়তো কিছুক্ষণের মধ্যে শিক্ষক সমিতির যে সিদ্ধান্ত সেটি জানাবেন। একই সাথে এই মুহূর্তে কিন্তু আসলে যে অডিটোরিয়ামে উপাচার্য যিনি রয়েছেন তিনি কথা বলছেন, শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, তিনি বিভিন্ন তার সাথে তাদের যে মতামত, যে অভিমত ছিল শিক্ষার্থীদের, তাদের যে দাবি দেওয়া ছিল সেগুলি আসলে 10টার পর থেকে শুরু হয় আলোচনাটি। সেখান থেকে তিনি 2 ঘন্টার মতো তাদের কথা শুনেছেন এবং সেই কথার মাধ্যমে একটি ভিডিও চিত্র আসলে তার শিক্ষার্থীরা দেখিয়েছে নবনির্বাচিত উপাচার্যকে। এরপরে তিনি আসলে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। কয়েকটি নির্দেশনার কথা আমরা জানতে পেরেছি। এর মধ্যে উপাচার্য বলেছেন শিক্ষার্থীদের সন্ধ্যার পর আসলে বাইরে বের হওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলেছেন। একই সাথে তিনি বলেছেন সকলকে আসলে তাদের যে পরিচয়পত্র সেটি সাথে রাখতে বলেছেন। একই সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গতকালকেও বৈঠকের কথা কিছুক্ষণ আগে উপাচার্য জানিয়েছেন। সেখানে 3 থানার ওসি সহ নিকটবর্তী এবং অন্যান্য যে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং দ্রুত ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন। একই সাথে একাডেমিক কার্যক্রম শুরুর প্রত্যাশার কথা বলেছেন। শিক্ষক সমিতির যে সভা সেটি সিদ্ধান্ত আসলে হয়তো বিস্তারিত জানা যাবে। তো কুয়েট ক্যাম্পাস থেকে যে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েট ক্যাম্পাসে। দেখছেন সময় সংবাদ। খাল, বিল ও নদী নালার মাছ বাঁচাতে সার ও কীটনাশক ব্যবহারে নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আয়োজিত সম্মেলনে তিনি আরও জানান, কৃষিপণ্য আমদানির চেয়ে উৎপাদনে জোর দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। বাণিজ্য মন্ত্রণালয় ভাবলো যে দেশে এখন ধান উৎপাদন কম হয়েছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে ফেলবো, ভারত থেকে আমদানি করবো, পেঁয়াজ আমদানি করে ফেলবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায় এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয় কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়।
সাতক্ষীরায় শুরু হলো গোবিন্দভোগ আম সংগ্রহ ও বাজারজাতকরণ। সকালে সদর উপজেলার ফিংড়ির আম বাগানে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক। আজ থেকেই বাজারে উঠবে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই ও গোপালখাস আম। এছাড়া ২০ মে থেকে হিমসাগর, ২৭ মে ন্যাংরা এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। তবে নির্ধারিত সময়ের আগে কোনো বাগানে আম পাকলে স্থানীয় কৃষি কর্মকর্তার অনুমতি সাপেক্ষে সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন চাষিরা। এবার ৬২,০০০ টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। এছাড়া প্রায় ৭০ মেট্রিক টন বিদেশে রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। কাশ্মীর সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি ভারতের। ফিরোজপুরে ব্ল্যাকআউট মহড়া। চেনাব নদীর পানি প্রবাহ কমানো নয়াদিল্লি। নিরাপত্তা পরিষদ যাচ্ছে ইসলামাবাদ। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের পর দেশের সুতাকলের চাহিদা বেড়েছে ১০ থেকে ১৫%। তবে জ্বালানি সংকটে ভুগতে থাকা তৈরি পোশাক শিল্প মালিকদের অভিযোগ, সুযোগ বুঝে কেজিতে ৪৫ সেন্ট পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন কল মালিকরা। এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাতকে যেন জিম্মি করতে না পারে সুতাকলগুলো, সেদিকে যেমন নজর দিতে হবে, তেমনি রফতানি বাজারে টিকে থাকতে নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। MS আরিফিনের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পে যে পরিমাণ সুতার প্রয়োজন হয় বছরব্যাপী, তার সিংহভাগেরই যোগান দিতে সক্ষম দেশীয় বস্ত্রকল। প্রায় 450 কোটি কেজি উৎপাদন সক্ষমতা নিয়ে নিট পোশাক কারখানায় প্রায় শতভাগ আর ওভেনের অর্ধেক চাহিদা মেটাতে পারে দেশের 527টি বস্ত্রকল। ভারত থেকে সহজে ও সুলভে সুতা আমদানি বাড়তে থাকায় চাপে পড়ে দেশের $22 বিলিয়ন এই শিল্প। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTM এর তথ্য, আমদানির কারণে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দেশীয় কারখানায় অবিকৃত থেকে যায় প্রায় ৮,০০০ কোটি টাকা সুতা। তবে গেল 13 এপ্রিল স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশের বাজারে 50 থেকে 60 কাউন্টের সুতার চাহিদা বেড়েছে 10 থেকে 15%। যদিও বিদ্যুৎ সংকটে কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ছে না ক্রয়াদেশ। স্প্রিং থেকে ডেলিভারি হওয়া সুতা কিন্তু আসলে কাপড় তৈরি করতে পারতেছে না বা ডাইং করে ফিনিশ প্রোডাক্ট করতে পারতেছে না। এজন্য ডিমান্ড থাকা শর্ত কারেন্টের স্বল্পতার জন্য আমরা মার্কেটে ফাইন্যান্সিয়াল মুভমেন্ট বা কনজামশনটা কম দেখতেছি। এদিকে নিট পোশাক রপ্তানিকারকদের অভিযোগ, চাহিদা বাড়ায় মান ভেদে প্রতি কেজি সুতার দাম ৪৫ সেন্ট পর্যন্ত বাড়িয়েছেন সুতাকল মালিকরা, যা মানতে নারাজ BTM। আমরা যদি জাহাজেও সেই সুতাটা আনি তাহলে $2.90 আমরা 30 সিঙ্গেল কম্প্যাক্ট সুতা পাচ্ছি, সেখানে বাংলাদেশে সেটা কম করে হলো ৩.৩৫ থেকে ৩.৫০ চাচ্ছে। আমরা বসে সুতার দাম ফিক্স করতে পারি না, কারণ এইটা কোনো আইনের মধ্যেও পড়ে না, এটা বায়ারের ডিপেন্ড। কারণ একই বাজারে তার কোয়ালিটি ভেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে, তার পেমেন্ট ভেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে। এই অবস্থায় রপ্তানি আয় বাড়াতে সাশ্রয়ী মূল্যে সুতার উৎপাদনে সরকারকে এগিয়ে আসার পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত জায়গায় আমাদের সক্ষমতা রয়েছে সেগুলো আমাদের উদ্যোক্তারা লোকাল মার্কেট থেকেই নেন, কিন্তু সমস্ত ধরনের সুতা আমরা অভ্যন্তরীণভাবে এখনও উৎপাদন করার সক্ষমতা তৈরি হয়নি এবং সে কারণে আমাদের বাইরের দেশগুলো থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ পর্যায়ে সুতা উৎপাদনের ক্ষেত্রে যে গ্যাস এবং বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সেক্ষেত্রে মূল্য ঊর্ধ্বমুখী না হওয়া, সেই জায়গাটির ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুল্ক যুদ্ধের অস্থির বিশ্ববাজারে দেশের এক শিল্প যেন আরেক শিল্পের উপর চাপ না বাড়ায়, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদও তাদের। স্থলপথে সুতা আমদানি বন্ধের পর স্থানীয় বাজার সম্প্রসারণের যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে পোশাক খাত সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। মাইমুনা, রাজুকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় রাজুক আসলে যে বিভিন্ন নির্মাণাধীন ভবনগুলো রয়েছে সেখানে কোনো অনিয়ম আছে কিনা সেটি দেখে সে অনুযায়ী উচ্ছেদের জন্য এসেছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে তারা আমাদেরকে যেটি জানিয়েছে, এর আগেও আসলে এখানকার বেশ কয়েকটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তারপরেও যেহেতু আসলে রাজুকের চেয়ারম্যান কঠোরভাবে এবার বলেছেন যে ভবনগুলো নির্মাণাধীন রয়েছে সেগুলোর ক্ষেত্রে
প্রথমে তারা পদক্ষেপ নেবেন। তো তারই অংশ হিসেবে আজকে এখানে তাদের যে মোবাইল টিমটি রয়েছেন তারা এসেছেন এবং তারাই এতক্ষণ ধরে এখানে আসলে বিভিন্ন মেপে যে জিনিসগুলো বোঝার চেষ্টা করেছেন যে এখানে কোনো অনিয়ম রয়েছে কিনা। এরপরে তারা এই এলাকার আরও বিভিন্ন যে বিল্ডিংগুলো রয়েছে নির্মাণাধীন ভবনগুলোতে আসলে প্রধানত প্রথমে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এরপরে আমরা জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে যে তারা নাখালপাড়া সহ তেজগাঁও এলাকার বিভিন্ন এলাকার যে নির্মাণাধীন ভবনগুলো রয়েছে সেখানে যদি কোনো অনিয়ম দেখেন তাহলে সেখানে আসলে জরিমানা করবেন এবং একই সঙ্গে উচ্ছেদ করারও তাদের পরিকল্পনা রয়েছে। যদিও এখন পর্যন্ত আজকে তারা কিছুক্ষণ আগেই এই অভিযানগুলো শুরু করেছেন, তাই আসলে এখন পর্যন্ত তারা কোনো ভবনে অনিয়ম স্পেসিফিকভাবে এখনো পাননি। তো এই ছিল আমার কাছে আজকে রাজুকের এই উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘন্টার জন্য ব্ল্যাকআউট মহড়া চালানো হয়। এ সময় বাসিন্দাদের সতর্ক করে আলো নিভিয়ে রাখতে বলা হয় পুরো এলাকায়। পাকিস্তানের চেনাব নদীর পানির প্রবাহ থামিয়ে দিচ্ছে নয়াদিল্লি। জানা গেছে এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হচ্ছে ইসলামাবাদ। নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে। এদিকে যুদ্ধকালীন পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান গমের আটা মজুত করছে বলেও খবর পাওয়া গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনামূল্য দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। জাতীয় আয়ের 5 ও বাজেটের 15% বরাদ্দের সুপারিশ সংস্কার কমিশনের। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। দিনের ভোট আর রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। কোনো বিতর্কে জড়াবে না কমিশন, সাফ জানালেন সিইসি। এবং আজ ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ। প্রস্তুত গুলশানের বাসা ফিরোজা। বিদায় জানাবেন প্রবাসী নেতাকর্মীরা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।